পৃষ্ঠা 81 জলগণ্ডুষ গয়া ধামে। 1। আমার বয়স যখন প্রায় 3 বৎসর, দাদার বয়স 5, পিতৃদেব কলেরা রোগে দেহত্যাগ করেন। কলেরা সংক্রামক ব্যাধি, সেই ভয়ে গ্রামের কোনো লোক সংবাদ পর্যন্ত লইতে আসেন নাই। পিতামহের নিবাস ছিল সোনারুন্দি। তিনি বিবাহ ব্যাপদেশে বীরভূম জেলার মঙ্গলডিহি পর্যন্ত অগ্রসর হন। স্বীয় মাতুল বিষ্ণুচন্দ্র চট্টরাজের নিকট পিতৃদেব কবিরাজি শিক্ষা করেন এবং তাঁতিপাড়ায় গিয়া লক্ষ্মী ডাক্তারের নিকট ডাক্তারি শিখিয়া আসেন। পিতামহীর রূপে আকৃষ্ট হইয়াই হোক, অথবা আমাদের পিতৃদেব ভিন্ন অন্য কোনো সন্তান না থাকার জন্য হোক, পিতামহ মঙ্গলডিহিতে বাস করিয়াছিলেন। শুনিয়াছিলাম পিতামহের 6টি বিবাহ। পিতৃদেব 3টি বিবাহ করেন, অবশ্য একটি পত্নীর পরলোক গমনের পর আরেকটি। তিনি শেষ বিবাহ করেন কুড়মিঠা গ্রামে। মাতামহের 2টি পুত্র পরলোকগত হওয়ায় তিনি 3 কন্যার মধ্যে মধ্যমা এবং কনিষ্ঠা কন্যা আমার মাতা ঠাকুরানীকে সমস্ত জমি জমা দান করিয়া যান। পিতৃদেব মঙ্গলডিহিতে কিছু জমি জমা খরিদ করিয়াছিলেন এবং কুড়মিঠাতেও কিছু জমি জমা কিনিয়াছিলেন। সুতরাং তিনি 2 জায়গাতেই বাস করিতেন। কুড়মিঠাতেই তিনি কলেরা রোগে আক্রান্ত হন। বাংলা 1299 সাল ফাল্গুন মাস দোলযাত্রার বহ্ন হয় নয় জফলা হর্ষৌ বহ্ন উৎসবের পূর্বদিন, তিথি শুক্লা ত্রয়োদশী। তার আগের ভোর হইতেই তাহার ব্যাধি শুরু হয়। বীরভূম তাঁতিপাড়ার লক্ষ্মী ডাক্তার সেকালে কলেরা চিকিৎসায় এত রোগীকে আরোগ্য করিয়াছিলেন যে সিমলা হইতে তদানীন্তন বড়লাটের প্রাইভেট সেক্রেটারি তাহাকে একখানি প্রশংসাপত্র পাঠাইয়াছিলেন। পিতৃদেব তাহার নিকট কলেরা চিকিৎসাও শিখিয়া আসিয়াছিলেন। যথাবুদ্ধি নিজের চিকিৎসা নিজেই করিলেন। নিকটে কোনো ডাক্তার নাই। 4 ক্রোশ দূরবর্তী ইলামবাজার গ্রামে একজন ডাক্তার ছিলেন, তাহার উপাধি মনে নাই। নাম শুনিয়াছিলাম গোরাচাঁদ। একজন লোক গিয়া গোরাচাঁদ ডাক্তারকে লইয়া আসিলেন। আশ্চর্যের বিষয়, সকালবেলায় গোরাচাঁদ আসিয়া পৌঁছিলেন এবং যেমন ঔষধ প্রয়োগ পূর্বক আপনার প্রাপ্য দর্শনে আদি বুঝিয়া লইয়া বাড়ির বাহিরে পা দিলেন, অমনি পিতৃদেবের প্রাণবায়ু বহির্গত হইয়া গেল। পৃষ্ঠা 82। বাড়িতে দ্বিতীয় কোনো অভিভাবক নাই, পরামর্শ করিবার লোক নাই। একমাত্র পুত্রহীনা মাতা এবং সদ্যপতিহীনা বিধবাকে বাড়িতে রাখিয়া মাসিমাতা গরুর বাড়িতে পিতৃদেবের শবদেহ লইয়া বক্রেশ্বর ধাম রওয়ানা হইলেন। তথাকথিত ইতর জাতির কেহ গাড়ি চালাইলে শবদেহ অপবিত্র হইবে, কিন্তু সৎ জাতি কোথায় পাওয়া যায়? গ্রামের তন্তুবাই জাতি কাঙালচন্দ্র পাল পিতৃদেবের খুব অনুগত ছিলেন। সময় অসময়ে 10-20 টাকার দরকার হইলে মাসিমাতা তাহাকে সাহায্য করিতেন। কৃতজ্ঞ কাঙালচন্দ্র এই দুর্দিনে প্রাণের মায়া তুচ্ছ করিয়া গাড়ি চালাইতে সম্মত হইলেন। সঙ্গে চলিল 2 জন কৃষাণ, মাখন বাগদি আর লালু মুচি। কাঙালপালের কৃতজ্ঞতার কথা আমরা চিরদিন স্মরণ রাখিয়াছিলাম। মাসিমাতার নিকট কাঙাল দাদা অনেক টাকার ঋণ গ্রহণ করিয়াছিলেন। মাসিমাতার লোকান্তরের বহুদিন পরে এই ঋণের টাকা লইয়া আমার জ্যেষ্ঠ সহোদরের সঙ্গে তাহার কথান্তর হয়। আমি তখন হেতমপুর রাজবাড়িতে বীরভূম অনুসন্ধান সমিতির সহকারী সম্পাদকের পদে বীরভূম বিবরণ সংকলনে নিযুক্ত ছিলাম। কাঙালচন্দ্র হেতমপুরে আমার নিকট গিয়া উপস্থিত হইলেন। আমি তাহার সঙ্গেই কুড়মিঠায় আসিয়া সর্বোচ্চ মূল্যে কাঙালচন্দ্রের ইচ্ছামতো কয়েক বিঘা জমি লইয়া ঋণপত্রখানি ছিঁড়িয়া দিলাম। কাঙালচন্দ্রের এক বৈবাহিকের নিকট কিছু দেনা ছিল। আমি সেই দেনাও পরিশোধের উপায় স্থির করিয়াছিলাম, কিন্তু আমার অপেক্ষা বৈবাহিকের উপর সমধিক বিশ্বাস স্থাপন করায় তিনি ঠকিয়াছিলেন। এই বৈবাহিক তাহাকে প্রায় সর্বস্বান্ত করিয়াছিলেন। এই জন্য আজীবন তাহাকে অনুতাপ করিতে দেখিয়াছি। মাখন বাগদি আজীবন আমাদের বাড়িতেই কৃষানি করিয়া গিয়াছে। মাসিমাতার জীবদ্দশাতেই লালুমুচি কিছুদিনের জন্য গ্রামান্তরে গিয়াছিল।
বহুদিন পরে পুনরায় গ্রামে ফিরিয়া আসে এবং অন্য বাড়িতে না গিয়া আমাদের বাড়িতেই কৃষাণের কাজ গ্রহণ করে। আমাদের বাড়িতে কাজ করিতে করিতে এবার সে আমাদের গ্রামেই দেহ রাখিয়াছিল। গ্রামের বহু লোক আমাদের সঙ্গে শত্রুতা করিয়াছে, জ্ঞাতিরা পুকুরের মাছ ধরিয়া লইয়াছে, গাছ কাটিয়া বিক্রি করিয়া দিয়াছে, একজন তো ঘরে আগুনই লাগাইয়া দিয়াছিল। সন 1310 সালে 30শে চৈত্র দুর্ভিক্ষের বৎসর ভর্তি দুপুরবেলা ঘরে আগুন লাগিয়া সর্বস্ব পুড়িয়া ছাই হইয়া গেল। আমাদের তখন আর বয়স কত, মাসিমা ছিলেন বলিয়াই কোনো রকমে সামলাইয়া লইয়াছিলেন। কিন্তু এইরূপে যখনই তিনি ক্ষতিগ্রস্তা হইতেন, পিতৃদেবের নাম ধরিয়া উচ্চস্বরে কাঁদিতেন। মাসিমাতা এবং পিতামহীর মুখে বহুবার পিতার পরলোক গমনের কাহিনী শুনিয়াছি। যতবার শুনিয়াছি মনে মনে সংকল্প করিয়াছি এই পাপের প্রায়শ্চিত্ত করিব। কলেরা রোগী সেবা করিয়া মানুষের মন হইতে কলেরার ভীতি দূর করিব। আমার বয়স যখন 7 কি 9, মাতা ঠাকুরানী ইহলোক ত্যাগ করেন। আমার 15-16 বৎসর বয়সে মাসিমাতা লোকান্তরিতা হন। দুঃখের বিষয়, মাতা এবং মাসিমাতা দুইজনেরই অন্তিম শয্যায় উপস্থিত থাকিবার সৌভাগ্য আমার হয় নাই। পৃষ্ঠা 83। পিতামহী প্রায় 80 বৎসরের ঊর্ধ্বকাল বাঁচিয়াছিলেন। 2. পিতামহ মঙ্গলডিহিতে বাস করিলেন। পিতৃদেব মঙ্গলডিহির মদন গোপালের পাটের অর্থাৎ ছোট বাড়ির বড় ঠাকুর শ্রীল প্রতাপচন্দ্র ঠাকুর মহোদয়ের নিকট দীক্ষা গ্রহণ করেন। ইহার একমাত্র পুত্র শ্রীল হরিকিঙ্কর ঠাকুর BL মহাশয় হেতমপুর রাজবাটিতে ম্যানেজারের কার্য করিতেন। ইহারই বাসায় থাকিয়া আমার জ্যেষ্ঠ সহোদর রাজ চতুষ্পাঠীতে সংস্কৃত পড়িতেন। পণ্ডিত শ্রীল রামতারণ স্মৃতিতীর্থ সে সময় টোলের অধ্যক্ষ ছিলেন। অগ্রজ শ্রী পঞ্চানন মুখোপাধ্যায় মুগ্ধবোধ ব্যাকরণের আদ্য পরীক্ষায় উত্তীর্ণ হইয়া মধ্য পর্যন্ত অধ্যয়ন করেন। সন 1310 সনের চৈত্র সংক্রান্তির দিন আগুন লাগিয়া ঘর পুড়িয়া যাওয়ায় আর তিনি পড়িতে যান নাই। মঙ্গলডিহির ছোট বাড়ির ঠাকুর এবং পিতৃদেবের মাতুল গোষ্ঠী ও তাহাদের প্রতিবেশী রায় উপাধির ব্রাহ্মণগণ মাতামহ বংশের যজমান ছিলেন। পুরোহিতের কাজ করিতে হইবে বলিয়া আমার জ্যেষ্ঠ ব্যাকরণ পড়িবার সময়েই দশকর্মের কাজগুলি অনুষ্ঠান সহ শিক্ষা করিয়া আসিয়াছিলেন। রামতারণ স্মৃতিতীর্থ হেতমপুর হইতে কাশিমবাজার গিয়া রানী আন্নাকালীর টোলের অধ্যক্ষ নিযুক্ত হন। হেতমপুরে থাকাকালে রাজবাটির যে কোনো কাজে আমার জ্যেষ্ঠকে তিনি সঙ্গে লইতেন। কোথাও নিমন্ত্রণে গেলেও পঞ্চানন তাহার সঙ্গী হইতেন। এই জন্য দশকর্মের কাজে তিনি ভালোরূপেই শিক্ষা লাভ করিয়াছিলেন। আমার অগ্রজের কাজে সন্তুষ্ট হইয়া মঙ্গলডিহির বড় বাড়ির ঠাকুরগণও তাহার যজমান হইয়াছিলেন। দশকর্মে পারদর্শী বলিয়া নবদ্বীপের মহামহোপাধ্যায় আশুতোষ তর্কভূষণ স্বতঃ প্রবৃত্ত হইয়া দাদাকে কৃতি কয়রি তয়হস্যই ভূষণ ভয়দীর্ঘ মূর্ধন্যস্ব মূর্ধন্য কৃতিভূষণ উপাধি প্রদান করেন। আমার অগ্রজ শ্রীল হরিকিঙ্কর ঠাকুর মহাশয়ের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। বাসায় রাখিয়া দাদাকে খাইতে দিতেন। এই জন্য মাসিমাতা ঠাকুরানীও রাসযাত্রার উৎসবে মঙ্গলডিহি গিয়া অপর রাঁধুনি গণের সঙ্গে ঠাকুর বাড়িতে ঠাকুরের ভোগ রাঁধিয়া 3 দিন ধরিয়া প্রত্যহ অন্তত 2 শতাধিক লোককে প্রসাদ পরিবেশন করিয়া আসিতেন। মাঝে মাঝে হেতমপুরে চাউলও পাঠাইয়া দিতেন। দাদা একদিকে পুরোহিত, অন্যদিকে শিষ্য, সুতরাং ঠাকুরবাড়ির সঙ্গে আমাদের একটা অন্তরঙ্গতা জন্মিয়া গেল। শ্রী হরিকিঙ্কর ঠাকুরের 2 পুত্র হেতমপুর রাজ কলেজ হইতে IA পাশ করিয়া কলিকাতায় BA এবং BL পড়িতে গিয়াছিলেন। এই 2 ভাইয়ের সঙ্গে না জানি কেমন করিয়া আমার সৌহার্দ্য প্রতিষ্ঠিত হইল, অসম বন্ধুত্ব। তাহারা লেখাপড়া শিখিয়াছেন, আবার কলিকাতায় পড়েন, বাড়ির অবস্থাও ভালো। হেতমপুর রাজের ম্যানেজারের পুত্র।
পৃষ্ঠা 84। আমি না জানি লেখাপড়া অবস্থাও তেমন সচ্ছল নহে, কিন্তু আশ্চর্যের বিষয় শ্রী হরিকিঙ্কর ঠাকুরের পত্নী শ্রীযুক্তা হরিমণি দেবী আমাদের দুই ভাইকে পুত্রের মতোই ভালোবাসিতেন। শৈশবে মাতৃহারা হইয়া মাসিমায়ের নিকট ভিন্ন মায়ের স্নেহ তাহার কাছেই পাইয়াছিলাম। আমরা তাহাকে মা বলিয়া ডাকিতাম, উত্তরে তিনি বলিতেন বাবা। বাবা বলিয়াই তিনি আমাদের ডাকিতেন, ক্বচিৎ কখনো আমার নাম করিতেন। কিন্তু প্রতিবেশী এক শ্বশুর সম্পর্কিত ব্যক্তির সঙ্গে নামের মিল ছিল বলিয়া দাদাকে তিনি বাবা ভিন্ন কখনো নাম ধরিয়া ডাকিতেন না। তিনি অতি সামান্যই লেখাপড়া জানিতেন, কিন্তু পল্লীগ্রামে এমন মহিমান্বিতা মহিলা আর দেখিয়াছি বলিয়া স্মরণ হয় না। সাঁওতাল নিরক্ষর মুসলমান হাড়ি বাগদি ডোম চণ্ডাল সকলেই তাহাকে মা বলিয়া ডাকিত এবং সকলকেই তিনি বাবা বলিয়া উত্তর দিতেন। ঠাকুর মহাশয় জ্যেষ্ঠা কন্যা ভিন্ন অপর কন্যারা আমাদের দাদা বলিয়া ডাকিত। ভ্রাতৃদ্বিতীয়ায় সকলেই ভাইফোঁটা দিত। কলিকাতা হইতে গুরুপুত্র বন্ধু দুইজন পূজার ছুটিতে ও গরমের ছুটিতে বাড়িতে আসিলে আমি গিয়া মঙ্গলডিহিতে উপস্থিত হইতাম এবং দুইবারই কয়েকদিনের জন্য তাহাদিগকে কুড়মিঠায় লইয়া আসিতাম। বড় ঠাকুর অর্থাৎ পিতৃদেবের গুরুদেব এই বন্ধুত্ব সহ্য করিতে পারিতেন না। দেশের অবস্থা, স্বদেশী আন্দোলন, রাজনীতি, বৈষ্ণব কবিতা, রবি ঠাকুরের কবিতা আমাদের আলোচ্য বিষয়ের আর অন্ত ছিল না। তর্ক বিতর্ক হইত তুমুল, এমনকি আশেপাশে লোক জমিয়া যাইত। সময় সময় বৈঠকখানায় মা আসিয়া আমাদের তর্ক থামাইয়া দিতেন। চিৎকার শুনিয়া তিনি ভাবিতেন আমরা বুঝি ঝগড়া করিতেছি। কাণ্ড কারখানা দেখিয়া বড় ঠাকুর বড় বিরক্ত হইতেন। পৌত্র দুইটি কলিকাতায় লেখাপড়া করে, কত খবর রাখে, কত জানে, তাহাদের সঙ্গে পাড়া গেয়ে অশিক্ষিত যুবকের তর্ক, এই স্পর্ধা তাহার সহ্য হইত না। একদিন তিনি বাড়ির সকলের সমক্ষেই আমাকে ডাকিয়া প্রকাশ্যে কত তিরস্কার করিলেন। যাহা বলিলেন তাহার ভাবার্থ, পাড়া গাঁয়ের মূর্খ হইয়া এরূপ লেখাপড়া জানা কলিকাতা প্রবাসী ছেলেদের সঙ্গে তর্ক তো দূরের কথা, মেলামেশাই তোমার উচিত নয় ইত্যাদি। তিরস্কার শুনিয়া সেখান হইতে পলাইয়া পানের বরজের দিকে গিয়া বন্ধনী শুরু মঙ্গলডিহিতে বারুই জাতি এখনো আছে। সেকালে আরও অনেক বেশি বারুইয়ের বাস ছিল এবং মঙ্গলডিহির বরজের পান লোকে আদর করিয়া একটু বেশি দাম দিয়াই কিনিত। বন্ধনী শেষ। অনেকক্ষণ কাঁদিয়াছিলাম এবং গোপনে কুড়মিঠা পলাইয়া আসিয়াছিলাম। সেই দিনই মা খোঁজ করিতে কুড়মিঠায় লোক পাঠাইয়া দিয়াছিলেন এবং পরে মঙ্গলডিহি গেলে নানারূপ সান্ত্বনা বাক্য বলিয়াছিলেন। 3. শ্রীল হরিকিঙ্কর ঠাকুর মহাশয় জ্যেষ্ঠ পুত্র শ্রী বংশীধর ঠাকুর বীরভূম তেঁতুলডিহি গ্রামে শ্রী উদয় মল্লিকের কন্যাকে বিবাহ করিয়াছিলেন। মল্লিক মহাশয়ের অবস্থা এতই সচ্ছল ছিল যে একদিনেই তিনি দুইটি কন্যার বিবাহ দিয়াছিলেন। পৃষ্ঠা 85। দুই দল বরযাত্রীর সংখ্যা কুটুম্ব স্বজন সহ প্রায় 200, কিন্তু তিনি ভুরিভোজনের এমন আয়োজন করিয়াছিলেন যে এই কিছুদিন পূর্বেও পুরানো লোকে সে খাওয়ার গল্প করিত। বরযাত্রী গিয়াছিলেন এমন একজন ব্রাহ্মণ আজিও বর্তমান আছেন। বয়স 80-র কাছাকাছি, কিন্তু চলনে বলনে আহারে বিহারে কোনো বৈলক্ষণ্য নাই। তেঁতুলডিহির বিবাহের গল্প বলিতে আজও তিনি মুক্তকণ্ঠ। আমার জ্যেষ্ঠ সহোদর এই প্রথম পুরোহিতের কাজ লইয়া সে বিবাহে গিয়াছিলেন। ব্রাহ্মণের বিবাহের কুশণ্ডিকার যথাযথ অনুষ্ঠান এবং মন্ত্রপাঠ নাকি দশকর্মান্বিত পণ্ডিতের একটা পরীক্ষা ক্ষেত্র। অপর বরপক্ষ সম্ভ্রান্ত এবং তাহারা এক উপাধিধারী পণ্ডিতকে পুরোহিত লইয়া আসিয়াছিলেন। যদিও দুইটি বিভিন্ন ক্ষেত্রে কুশণ্ডিকার আয়োজন হইয়াছিল, তথাপি উপাধিধারী পণ্ডিত মহাশয় আমার অগ্রজকেই অগ্রে কার্য আরম্ভ করিতে বলেন, কারণ মঙ্গলডিহিতে যাহার বিবাহ হইতেছে তিনিই জ্যেষ্ঠা কন্যা। উপাধিহীন পুরোহিত কুশণ্ডিকা আরম্ভ করিলেন।
তাহার বিধি বিধান এবং মন্ত্রোচ্চারণ শুনিয়া অল্পক্ষণের মধ্যেই পণ্ডিত মহাশয় বুঝিতে পারিলেন যে পল্লীগ্রামের এই যুবক সমস্ত বিষয় যথাযথভাবে জানিয়া লইয়াই আসরে নামিয়াছেন। দাদার তখন প্রথম যৌবন, কিন্তু সেই বয়সেই তাহার খাওয়ার একটা খ্যাতি রটিয়াছিল। মঙ্গলডিহির বড় বাড়ির ঠাকুর বংশের ৩-৪টি যুবক শ্রী হরিকিঙ্কর ঠাকুর মহাশয়ের জ্যেষ্ঠ জামাতা এবং আমার অগ্রজ বিবাহ বাড়িতে ২ দল বরযাত্রীর মধ্যে খাওয়ার খ্যাতিতে প্রধান স্থান অধিকার করিয়া আসিয়াছিলেন। বংশীধর আমার অপেক্ষা বয়সে বড়। নববধূ মঙ্গলডিহি আসিলে তাহার সঙ্গে আলাপ হইয়া গেল। বৌদি সম্বোধনটা নতুন শিখিয়াছি, আড়ালে আবডালে ২-৪টা কথাও বলি। অতি অল্প দিনের পরিচয়, তবুও কেমন যেন একটা মায়া বসিয়া গিয়াছিল। অকস্মাৎ শুনিলাম তিনি হেতমপুরের বাসায় কলেরায় দেহত্যাগ করিয়াছেন। সংবাদ শুনিয়া হেতমপুরে গিয়া উপস্থিত হইলাম। শুনিলাম ঠাকুর মহাশয় সপরিবারে সিউড়ি চলিয়া গিয়াছেন। হেতমপুর রাজবংশ কলেরা রোগকে বড় ভয় করিতেন। মনে হয় এই জন্যেই হয়তো ঠাকুর মহাশয় সিউড়িতে গিয়া বাসা লইয়াছিলেন। বর্ষাকাল অত্যন্ত দুর্যোগ। অতি বৃষ্টিতে ট্রেন চলাচল বন্ধ হইয়া গিয়াছে। হেতমপুর হইতে সিউড়ি যাইতে হইলে দুবরাজপুর স্টেশনে ট্রেন ধরিতে হয়। এদিকে দুবরাজপুর হইতে ছিনপাই যাওয়ার পথে বক্রেশ্বর নদীর উপর রেলের সাঁকো ভাঙ্গিয়া গিয়াছে। যদিও বা আজ ট্রেন আসে, সাঁইথিয়ার দিক হইতে ছিনপাই পর্যন্তই আসিবে। দুবরাজপুর স্টেশনে মঙ্গলডিহির শ্রী রমানাথ গাঙ্গুলির সঙ্গে দেখা হইয়া গেল। সে রামপুরহাট যাইবে, কারণ তাহার শ্বশুর মহাশয় কন্যাসহ রামপুরহাটে অবস্থিতি করিতেছেন এবং ওই কন্যাটি রমানাথের অর্ধাঙ্গিনী। রমানাথের না গেলেই নয় এইরকম একটা ভাব। তাহার সৎসাহস আমাকে উৎসাহিত করিল। নদীতে তুফান বান। আমরা প্রায় ১ হাত ১.৫ হাত অন্তর শালকাঠের পাটা দেওয়া ভাঙা সাঁকোর বন্ধনী রেলওয়ে ব্রিজ বন্ধনী শেষ উপর দিয়াই নদী পার হইলাম। পৃষ্ঠা ৮৬। ছিনপাইয়ে কোনো খাবার মিলিল না। ট্রেন আসিল সেই সন্ধ্যার কাছাকাছি। রমানাথ পরামর্শ দিল, সন্ধ্যার পর সিউড়িতে গিয়া কোথায় বাসার খোঁজ করিবে, তার চেয়ে আমার সঙ্গে রামপুরহাট চলো। আগামীকাল সকালে ট্রেনে সিউড়ি ফিরিয়া আসিবে। মন যদিও সায় দিল না, তথাপি রামপুরহাটেই গেলাম। সংবাদ বোধ হয় রামপুরহাটের শ্বশুর মহাশয় জানাই ছিল, সুতরাং জামাই আদরের আমিও কথঞ্চিত অংশভাগী হইলাম। সারাদিন অনাহারের পর ক্ষুধায় অতিরিক্ত আহার্য গ্রহণপূর্বক অবিলম্বেই বৈঠকখানায় ঘুমাইয়া পড়িলাম। কিন্তু পরদিন ভোরে আর কাহাকেও উঠাইয়া দিতে হইল না। সোজা স্টেশনে গিয়া ট্রেন ধরিলাম। সিউড়ি পৌঁছিতে বেলা প্রায় ৯টা বাজিয়া গেল। শ্রী হরিকিঙ্কর ঠাকুর মহাশয়ের বাসার অনুসন্ধানে বাজারে ঘুরিতেছি, এমন সময় ঠাকুর মহাশয়ের কনিষ্ঠা কন্যা নন্দরানী দাদা বলিয়া আমার হাত চাপিয়া ধরিল। সঙ্গে তাহার ক্ষুদিরাম ঠাকুর, ঠাকুর মহাশয়ের বাড়ির পুরাতন পাচক। আমি তাহাদের সঙ্গে বাসায় গিয়া উপস্থিত হইলাম। দেখিলাম ২টি কুঠরিতে ২টি শিশু গোলক ও যমুনা বিহারী কলেরায় বিছানা লইয়াছে। আমাকে দেখিয়া সকলেই চমকিয়া উঠিলেন। মা বলিলেন, বাবা, নিজের ছেলেদের কলিকাতায় টেলিগ্রাম করিয়া আসিতে নিষেধ করিয়া দিয়াছি, তুমি পরের ছেলে কেন এখানে এলে? হোটেলে খেয়ে বাড়ি ফিরে যাও। অমন যে বড় ঠাকুর, তিনিও বারবার বাড়ি ফিরিয়া যাইতে আদেশ দিলেন। শ্রী হরিকিঙ্করকে বাবা বলিয়াই ডাকিতাম। তিনি বেশি কথা কহিতেন না, মুখে সর্বদাই জপ করিতেন শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণচন্দ্রের যুগল নাম। বন্ধনী শুরু। বলিতে ভুলিয়াছি, মঙ্গলডিহির ঠাকুরগণ সখ্যভাবের উপাসক। বন্ধনী শেষ। রামকৃষ্ণ রামকৃষ্ণ। সকলকে প্রণাম করিয়া হোটেলে খাইয়া আসিলাম। তাহার পর গোলক ও যমুনা বিহারী কখন কি ঔষধ খাইতেছে, তাহাদের কি পথ্য দেওয়া হইতেছে জানিয়া লইয়া নিয়মিত ২টি ঘরে যাতায়াত আরম্ভ করিলাম। ঘণ্টাখানেকের মধ্যে দেখিলাম
বাবা, মা, বড় ঠাকুর, ক্ষুদিরাম, কুলদা ঝি কেহ জাগিয়া নাই, সকলেই ঘুমাইয়া পড়িয়াছেন। বেলা 4টা নাগাদ জাগিয়া প্রথমেই মা জিজ্ঞাসা করিলেন, কেন এখনো বাড়ি যাও নাই? বাবা তো খুব লজ্জায় পড়িলেন, কিন্তু বড় ঠাকুর আমার 2টি হাত ধরিয়া বলিয়া বসিলেন, জয় মদন গোপাল, থাকিয়া যাও বাপু, কেউ আসে না, কেউ সংবাদ লয় না। জয়কেষ্ট শ্রী হরিকিঙ্করের শ্যালক আসে বটে, তবে উঠানে দাঁড়াইয়াই চলিয়া যায়। গোবিন্দ মায়ের বোনপো ঘণ্টাখানেকের জন্য আসে, তুমি থাকিলে তবু একটা ভরসা হয়। মা অবশ্য প্রতিবাদ করিলেন, আমি কিন্তু থাকিয়া গেলাম। ভাই 2টির ঔষধপথ্যের ভার আমি গ্রহণ করিলাম। দিন 2 পরে সন্ধ্যার সময় কুলদা ঝি সিঁড়িতে দাঁড়াইয়া ভেদবমিতে উঠান ভাসাইয়া দিল। ইন্দারা হইতে জল তুলিয়া আমি আর ক্ষুদিরাম সমস্ত পরিষ্কার করিলাম। কিন্তু ঠাকুর মহাশয়ের আদেশ মতো সঙ্গে সঙ্গে কুলদাকে সরকারি হসপিটালে পাঠাইয়া দেওয়া হইল। পরদিন ভোরেই সংবাদ পাইলাম সে ইহধাম ত্যাগ করিয়াছে। পৃষ্ঠা 87। এখানে মুদ্রিত রচনার উপরে লেখকের নিজের হাতের সংশোধন। হিমাদ্রি পত্রিকায় প্রকাশিত একটি লেখার পৃষ্ঠা। পৃষ্ঠা 88। এদিকে ভোর হইতেই নন্দরানী এলাইয়া পড়িল। ভাই 2টি তখন ধীরে ধীরে সুস্থ হইয়া উঠিতেছে, আজ অন্নপথ্য করিবে। কিন্তু এ আবার কি করিলে মদন গোপাল? নন্দরানী তখন আর বয়স কত? 7 কি 8 বৎসর হইবে। স্বাস্থ্যও তাহার খুব ভালো ছিল না। স্বর্ণযুথিকা এলাইয়া পড়িল, মলিন হইয়া গেল। দেখিয়া শুনিয়া বাড়িওয়ালা ভদ্রলোক একেবারে খেপিয়া উঠিলেন। অত্যন্ত রূঢ় স্বরে বাহির দুয়ারে দাঁড়াইয়া হাঁক জুড়িয়া দিলেন, এখনই বাড়ি ছাড়িয়া চলিয়া যাইতে হইবে। আমি প্রতিবাদ করিতে গেলে দাদার ইষ্টদেব আমাকে খুব ধমক দিলেন। 3 দিন গত হইয়াছে, নন্দরানীর কিন্তু চেতনা নাই। মাঝে মাঝে সে হাসে, দাঁতে দাঁত চাপিয়া খটখট শব্দ করে। হোমিওপ্যাথিক চিকিৎসা চলিতেছিল। ডাক্তার বলিলেন এ বালিকার আশা নাই। এই অবস্থায় একটা ডেউ পিঁপড়ে যখন কামড় দিয়া নন্দরানীর আঙুলে রক্ত ছড়াইয়া দিল, সেই দিন সেইক্ষণে দেখিলাম হিমালয় গলিয়াছে। শ্রী হরিকিঙ্কর ঠাকুর মহাশয় ধৈর্যের বাঁধ ভাঙিয়াছে। সেই একদিন মাত্র 12 জন্য তাহার চোখে জল দেখিয়াছিলাম। আমি পিঁপড়েটাকে নন্দরানীর আঙুল হইতে ছাড়াইয়া রক্তটুকু মুছিয়া দিলাম, আর ঠাকুর মহাশয় রুদ্ধ কণ্ঠে মদন গোপাল বলিয়া চিৎকার করিয়া উঠিলেন। সেই রাত্রেই 1খানা পালকি এবং 2খানা ঘোড়ার গাড়ি ঠিক করা হইল। সিউড়ি হইতে হেতমপুর যাইতে হইবে। পরদিন সকালেই আহারাদি সারিয়া লইয়া পালকিতে নন্দরানী এবং 2খানা ঘোড়ার গাড়িতে আমরা সকলে হেতমপুর রওয়ানা হইলাম। সন্ধ্যার পূর্বেই রাজবাড়ির ম্যানেজার আপন বাসায় উপস্থিত হইলেন, কিন্তু সন্ধ্যার পরই রাজবাড়ি হইতে একজন চাকর আসিয়া জিজ্ঞাসা করিল, কলেরা রোগী লইয়া ম্যানেজার বাবু আবার হেতমপুর ফিরিলেন কেন? ম্যানেজার বাবু উত্তর দিলেন, রাস্তাঘাট দুর্গম, কন্যাটি 2-1 দিনের মধ্যেই মারা যাইবে, তখন বাড়ি হইতে গরুর গাড়ি আনাইয়া আমরা মঙ্গলডিহি চলিয়া যাইব। আমরা সকলে একটা ঘরে থাকিতাম। উঠান পারে উত্তর দিকের 1খানা ঘরে একা নন্দরানীকে রাখা হইয়াছিল। দুপুর রাত্রেও তাহাকে ঔষধ দিয়া আসিয়াছি, মুখে জল দিয়া আসিয়াছি। সেই হাসি, সেই দাঁতের খটখটি, কোনো কিছুরই কমতি দেখিলাম না। হেতমপুরে আসিয়া 3 দিন পরে তাহার সকল যাতনার পরিসমাপ্তি ঘটিল। সকলে মিলিয়া মঙ্গলডিহি ফিরিয়া আসিলাম। একদিন যেমন সকলের সাক্ষাতে বড় ঠাকুর আমাকে তিরস্কার করিয়াছিলেন, আজ আবার তেমনি সকলের সাক্ষাতেই মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন, জয় মদন গোপাল, তুমি দীর্ঘজীবী হও। তোমাকে কত মন্দ কথা বলিয়াছি, কিছু মনে করিও না। আমি তোমাকে চিনিতে পারি নাই। মা চোখের জল ফেলিলেন, বড় দিদি কাঁদিতে লাগিলেন। এই জীবনে দারুণ বিপদে 3 বার বড় ঠাকুরকে এবং 2 বার শ্রী হরিকিঙ্করকে স্বপ্নযোগে দর্শন করিয়াছি। তাহারা চোখের সম্মুখে আসিয়া অভয় দিয়া গিয়াছেন। বড় ঠাকুরের আশীর্বাদে আমি ধন্য হইয়াছি। মঙ্গলডিহিতে আর কেই বা আছেন? বড় ঠাকুর নাই, বাবা নাই, মা নাই, বোনেদের একজনও বাঁচিয়া নাই। পৃষ্ঠা 89। গোলকের শরীর সারে নাই,
সে প্রায় কৈশোরেই চলিয়া গিয়াছে। কিছুদিন পূর্বে যমুনা বিহারী পলাইয়াছে। এই কিছুদিন আগে বংশীধরও চিরপ্রস্থান করিয়াছেন। ভাইদের মধ্যে আছেন বন্ধুবর শ্রী বনবিহারী ঠাকুর বিএল। তিনিও হেতমপুর রাজবাটিতেই ম্যানেজারের কার্যে জীবন অতিবাহিত করিয়াছেন। মাঝে কিছুদিন জয়দেব কেন্দুলি ও অন্যত্র কাজ করিয়াছিলেন, এখন অবসর গ্রহণ পূর্বক বাড়িতেই আছেন। বনবিহারীর কনিষ্ঠ আর একজন আছেন ক্ষীরোদ বিহারী। কয়মথেশ্বর দীর্ঘই বৈষ্ণব রয়াকার দ। ছোট বাড়ির বড় বাড়িতে দেবসেবা এখনো যথারীতি নির্বাহিত হয়। রাসযাত্রায় মেলা বসে, দোল, রথযাত্রা, জন্মাষ্টমীতেও উৎসবও অনুষ্ঠিত হইয়া থাকে। কদাচিৎ কখনো যাই, কিন্তু কোথায় যেন একটা অভাব দেখিতে পাই। আমার জ্যেষ্ঠ সহোদর পরলোক গমন করার পর আমি পৌরোহিত্য পরিত্যাগ করিয়াছি। কুর্মিঠা গ্রামের জ্ঞাতি ভ্রাতা লোকনাথ ভট্টাচার্য সস্ত্রীক বক্রেশ্বরের মেলা হইতে রাতে কখন ফিরিয়াছেন জানিতে পারি নাই। ভোরবেলা লোকনাথের ডাকে ঘুম ভাঙিয়া গেল। বউয়ের ভেদ বমন আরম্ভ হইয়াছে। লোকনাথ আমার অপেক্ষা 1 বৎসরের বড় ছিলেন। মাসিমাতা জগন্নাথ ধাম হইতে ফিরিয়া তাহার নাম লোকনাথ রাখেন। স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসার ব্যবস্থা এবং নিজের হাতে ভেদবমি পরিষ্কার হইতে আরম্ভ করিয়া 7 দিন ধরিয়া সকল রকমের সেবা যত্নেও বউকে বাঁচাইতে পারিলাম না। তাহার বয়স প্রায় 17-18 হইয়াছিল। এইসব ঘটনার কিছুদিন পরে বীরভূম বিবরণ সংকলনের কাজ লইয়া হেতমপুরে যাই। মহারাজ কুমার মহিমানিরঞ্জন চক্রবর্তী এই কাজের খরচ চালাইতেন। তিনি একবার ভারত ধর্ম মহামণ্ডলের আমন্ত্রণে কাশীধামে যান। এই যাত্রায় তিনি আমাকে সঙ্গে লইয়া গিয়াছিলেন। কথা ছিল ফিরিবার পথে আমি গয়াধামে নামিয়া পড়িব এবং গয়াকৃত্য সম্পাদনের পর বাড়ি ফিরিয়া তারপর হেতমপুরে আসিব। কথা মতো মহারাজ কুমার আমাকে ফিরিবার পথে গয়ায় নামাইয়া দিলেন। তখন রাত্রিকাল, আমি আর কোথায় যাইব? স্টেশনের বাহিরে আসিয়াই বিছানা বিছাইলাম এবং সঙ্গের স্টিল ট্রাঙ্কের সঙ্গে গাঁটছড়া বাঁধিয়া শুইয়া পড়িলাম। সঙ্গে সঙ্গে একজন ছড়িদার আসিয়া উপস্থিত। প্রশ্ন করিল, কোথায় যাইবেন? মহারাজ কুমার আমাকে তাহাদের পাণ্ডা লক্ষ্মণ পসেরার নাম বলিয়া দিয়াছিলেন। আমি লক্ষ্মণের বাড়ি যাইব বলায় লোকটি বলিল, আমি তাহারই কর্মচারী, আপনি চলুন, আমি তাহারই বাড়িতে আপনাকে লইয়া যাইব। আমি উত্তর দিলাম, রাত্রে আমি কোথাও যাইব না, সকালে আসিয়া লইয়া যাইও। লোকটি বলিল, আপনি নিশ্চিন্তে নিদ্রা যান, আমি আপনার পাশেই রহিলাম। দেহ ক্লান্ত ছিল, সুতরাং লোকটি রহিল কি গেল না দেখিয়াই ঘুমাইয়া পড়িলাম। একেবারে যাহাকে বলে গাঢ় নিদ্রা। ঘুমাইতে ঘুমাইতে স্বপ্ন দেখিলাম পিতৃদেব বক্রেশ্বরের শিব মন্দির হইতে বাহির হইতেছেন। তিনি বলিলেন, লোকের ধারণা কলেরা রোগীর সৎকার করিতে নাই, তাই তোমার মাসিমাতা আমার শবদেহ দাহের ব্যবস্থা করেন নাই। পৃষ্ঠা 90। পিতামহ সুন্দর ছিলেন, পিতামহী পরমা সুন্দরী ছিলেন, পিতৃদেবও পরম সুন্দর ছিলেন। এসবই লোকমুখে শোনা কথা। 3 বৎসর বয়সে দেখা পিতৃদেবের মূর্তি কিছুতেই মনে আনিতে পারিলাম না। কিন্তু মাসিমাতা পিতার শবদেহ ভস্মীভূত করেন নাই, সে কথা বহুবার বলিয়াছিলেন, মনে পড়িল। পৃষ্ঠা 90 চলছে। অকস্মাৎ দেখিলাম গ্রামের এক ব্রাহ্মণ পাশের গ্রামের ডোমেদের একটা বাড়ি হইতে বাহির হইয়া ছুটিতে ছুটিতে আসিতেছেন, বলিতেছেন, রক্ষা করো, রক্ষা করো। চারিধারে শুকরের পাল, আশেপাশে নোংরা আবর্জনা স্তূপ, আরও কত বিভৎস দৃশ্য। ঘুম ভাঙিয়া গেল। লোকটি সত্যই পাশে বসিয়াছিল। বোধ হয় চেঁচাইয়া উঠিয়াছিলাম। লোকটি বলিল, কি বাবু, ভয় পাইয়াছেন? চলুন, সকাল হইয়া গিয়াছে। আমি বিছানায় বসিয়া কাগজ পেন্সিল লইয়া গ্রামের ব্রাহ্মণটির নাম গোত্র লিখিয়া লইলাম। জ্ঞাতি গোষ্ঠী আরও কত লোকের নামই না লিখিলাম। সেই সঙ্গে কুর্মিঠার লোকনাথ ভট্টাচার্যের পত্নী এবং মঙ্গলডিহির নন্দরানীর নামটা লিখিতেও ভুলি নাই। বলা বাহুল্য, গ্রামের ব্রাহ্মণ শূদ্র বহু লোকের নামই স্মরণ করিয়াছিলাম এবং লিখিয়া লইয়াছিলাম।
গয়াধামে কয়েকদিনই ছিলাম এবং পিণ্ডদান কার্যে প্রেতশিলা হইতে বৌদ্ধ গয়া পর্যন্ত কোনো স্থানই বাদ পড়ে নাই। গ্রামে আসিয়া সেই ব্রাহ্মণ বংশের এক বধূকে, বিধবা লোকে বলিত বড় ঠাকরুন, জিজ্ঞাসা করিয়া জানিলাম ওই ব্রাহ্মণ যুবক শৈশবেই মাতৃহীন হইয়া পাশের গ্রামের এক ডোমেদের বাড়িতেই প্রতিপালিত হইয়াছিলেন। প্রায় 15-16 বৎসর বয়সে তাহার উপনয়ন সংস্কার হয়। তাহার পরও তিনি ধাত্রীগৃহে যাতায়াত করিতেন, কিন্তু ডোমেরা আর তাহাকে কোনো খাদ্যদ্রব্য দেওয়ার দূরের কথা জল পর্যন্ত দিত না। বাড়ির অভিভাবকেরাও তাহাকে শাসনে রাখিতেন। আমি এ ঘটনাটা একেবারেই জানিতাম না। ইহার পরও কয়েকবার গয়াধামে গিয়াছি। ভারতের তীর্থ মাহাত্ম্য ধামে গিয়া অনুভব করিয়া আসিতে হয়। গয়াধাম ভারতের অন্যতম রহস্যময় তীর্থক্ষেত্র। শারদীয়া হিমাদ্রি 1365। পড়া চলছে পরের ফাইলে।